מגילת היסוד של מדינת ישראל, אשר אושרה בקריאה ראשונה על ידי পৃথিবীর ইতিহাসে একটি দেশ যার জন্ম যুদ্ধ সংগ্রাম এবং বর্বরতার গল্পে মোড়ানো, সে দেশটির নাম হলো ইসরায়েল। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ইসরায়েল একটি নতুন জাতি হিসেবে মানচিত্রে তার স্থান পেয়েছে। আজকে জানার চেষ্টা করব কিভাবে আধুনিক ইসরায়েল প্রতিষ্ঠিত হলো এবং আরও জানার চেষ্টা করব ইসরায়েল কিভাবে ফিলিস্তিন দখল করল। ইসরায়েলের ইতিহাস দীর্ঘ এবং অত্যন্ত জটিল। এটি হাজার বছর পুরনো ইহুদি ইতিহাসের অংশ, যেখানে ইহুদিরা তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রেখেছিল। তবে আধুনিক ইসরায়েলের জন্ম প্রথম বিশ্বযুদ্ধের পর বিংশ শতাব্দীতে ঘটে। সালটা 1917। প্রথম বিশ্বযুদ্ধের উত্তাল সময়। বিশ্ব রাজনীতির মানচিত্রে চলছে অভূতপূর্ণ পরিবর্তন। এই সময়ই ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত, বেলফোর ডিক্লারেশন। এটি ছিল ব্রিটিশ সরকারের পক্ষ থেকে দেওয়া একটি ঐতিহাসিক বিবৃতি। 1917 সালের 2 নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বেলফোর একটি চিঠির মাধ্যমে ঘোষণা দেন ফিলিস্তিনের ভূমিতে ইহুদিদের জন্য একটি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার প্রতি ব্রিটেনের সমর্থন। চিঠিতে লেখা হয়েছিল, ব্রিটিশ সরকার ইহুদি জনগণের জন্য ফিলিস্তিনে একটি জাতীয় আবাসভূমি স্থাপনের প্রতি সহানুভূতি প্রকাশ করছে এবং এই উদ্দেশ্য সাধনে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। তবে সেখানে বাস করা অইহুদি জনগণের নাগরিক ও ধর্মীয় অধিকারে কোনো ক্ষতি সাধিত হবে না। এই ঘোষণাটি ফিলিস্তিনে বসবাসকারী আরবদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু এই ঘোষণার পেছনে ছিল গভীর রাজনৈতিক হিসাব নিকাশ। একদিকে ব্রিটেন চাইছিল যুদ্ধকালীন ইহুদি সমর্থন, অন্যদিকে ফিলিস্তিনের ভূখণ্ডে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে। এই ঘোষণায় পরবর্তীতে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে উত্তেজনা, দ্বন্দ্ব এবং দীর্ঘস্থায়ী সংঘাতের বীজ বপন করে। সেই উত্তেজনা, দ্বন্দ্ব, বর্বরতা এখনও অব্যাহত রয়েছে। একটি ঘোষণাপত্র বদলে দেয় হাজার হাজার মানুষের ভাগ্য। ইসরায়েল প্রতিষ্ঠার পুরো ইতিহাস আপনি যদি বুঝতে চান, তাহলে অ্যাডলফ হিটলার সম্পর্কে জানতে হবে। ইহুদি জাতির সাথে অ্যাডলফ হিটলার নাম গভীরভাবে সম্পর্কিত। অ্যাডলফ হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের কেন্দ্রবিন্দুতে ছিলেন। বিশ্ব ইতিহাসের অন্যতম কালো অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তার শাসনামলে ইহুদিদের প্রতি যে অসীম ঘৃণা জন্ম নেয় তা গোটা মানবজাতিকে স্তম্ভিত করে দেয়। কিন্তু প্রশ্ন হলো, কেন হিটলার ইহুদিদের প্রতি এতটা বিদ্বেষ পোষণ করতেন? আপনি যদি ইতিহাস পড়েন, আপনি দেখবেন যে গোটা বিশ্বে ইহুদিদের সাথে অনেক বেশি খারাপ আচরণ ও অত্যাচার করা হতো। প্রথমত, হিটলারের জীবন শুরু হয় অস্ট্রিয়ায়, যেখানে আগে থেকেই ইহুদি বিদ্বেষ প্রচলিত ছিল। চারপাশে ইহুদি বিদ্বেষ ছিল নিত্যদিনের বাস্তবতা। সমাজের কিছু অংশে ইহুদিদের প্রতি অবিশ্বাস ও ঘৃণা ছড়িয়েছিল এবং অনেকেই অর্থনৈতিক সমস্যার জন্য ইহুদিদের দায়ী করত। ছোটবেলা থেকেই হিটলার এই পরিবেশে বড় হন। তবে হিটলারের ইহুদি বিদ্বেষ ছিল আরও গভীর এবং সাংগঠনিক। তিনি বিশ্বাস করতেন ইহুদিরা জার্মান সমাজের শত্রু, তারা রাজনীতিতে, ব্যবসায় এবং সংস্কৃতিতে ষড়যন্ত্র করে জাতির ক্ষতি করছে। তার মতে জার্মানি প্রথম বিশ্বযুদ্ধের পরাজিত হয় ইহুদি ব্যবসায়ী এবং বামপন্থী নেতাদের বিশ্বাসঘাতকতার কারণে। 1925 সালে প্রকাশিত তার লেখা বইয়ে প্রকাশ্যে ইহুদিদের বিরুদ্ধে তার ঘৃণা উগরে দেন। এ থেকে বোঝা যায় ইহুদিদের প্রতি তার কতটা ঘৃণার সৃষ্টি হয়েছিল। তারপর হিটলার যখন 1933 সালে জার্মানির চ্যান্সেলর হন, তখন নুরেমবার্গ আইন প্রণয়ন করে ইহুদিদের নাগরিক অধিকার কেড়ে নেওয়া ফার্স্ট। যে গল্প আমাদের সবার জানা, যেখানে 6 মিলিয়ন ইহুদিকে হত্যা করা হয়, তাদেরকে ভয়ঙ্করভাবে হত্যা করা হচ্ছিল। এটি ছিল ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর গণহত্যা। হিটলারের ইহুদি বিদ্বেষ শুধু একটি ব্যক্তির বিদ্বেষ ছিল না, এটি ছিল গোটা একটি দানবীয় মতাদর্শন, যা ঘৃণা থেকে জন্ম নিয়েছিল এবং অগণিত প্রাণহানির কারণ হয়েছিল। এই ঘটনাটি ইহুদিদের মধ্যে তাদের নিরাপত্তার জন্য একটি জাতীয় রাষ্ট্র গড়ে তোলার আহ্বানকে তীব্র করে তোলে। তারা গোটা পৃথিবী থেকে ফিলিস্তিনে আসা শুরু করল। তখন ফিলিস্তিন বড় জায়গা ছিল। আস্তে আস্তে ফিলিস্তিনে মুসলিমদের সংখ্যা কমতে থাকে, ইহুদি সংখ্যা বাড়তে থাকে। আর তখন ইহুদিদের জন্য সেফ জায়গা ছিল এই প্যালেস্টাইন। সব জায়গা থেকে তারা নিপীড়িত হয়ে, কেউ কেউ বাধ্য হয়ে ফিলিস্তিনে আসতে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদিদের জন্য আন্তর্জাতিক সহানুভূতি বৃদ্ধি পায় এবং ফিলিস্তিনে তাদের বসতি স্থাপনের জন্য সমর্থন পাওয়া শুরু হয়। বছরটা 1947। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে মাত্র 2 বছর আগে। ইউরোপের বুক জুড়ে হাহাকার। হলোকস্টের ধ্বংসস্তূপ থেকে মাথা তুলে দাঁড়ানোর লড়াই করছে ইহুদি জাতি। এদিকে প্যালেস্টাইন, যেখানে আরব মুসলিমরা শতাব্দীর পর শতাব্দী বসবাস করে আসছে, সেখানে তাদের মাইনরিটি কমে আসতে থাকে। এই ঘটনা থেকে আরব ও ইহুদি সম্প্রদায়ের মধ্যে জমে উঠেছে তীব্র উত্তেজনা। এই সময়ে জাতিসংঘ নেয় একটি সিদ্ধান্ত। 1947 সালে ব্রিটিশ শাসিত প্যালেস্টাইনকে ভাগ করা হয় 2টি পৃথক রাষ্ট্রে, একটি আরব রাষ্ট্র আর একটি ইহুদি রাষ্ট্র।
তৃতীয় অংশ হিসেবে থাকবে জেরুজালেম, যেখানে ইহুদিদের জন্য পবিত্র জায়গা, মুসলিমদের জন্য পবিত্র জায়গা, যা থাকবে আন্তর্জাতিক নিয়ন্ত্রণে, যেখানে দুই দেশের মানুষের প্রবেশের অনুমতি থাকবে। ইহুদি রাষ্ট্র পাবে প্যালেস্টাইনের প্রায় 56% এলাকা, যদিও সেই সময় তারা ছিল জনসংখ্যার 1/3 মাত্র। আরব রাষ্ট্রের জন্য বরাদ্দ ছিল প্রায় 43% এলাকা। দুই জাতির জন্য দুই রাষ্ট্র বা এই বিভাজন পরিকল্পনা ছিল জাতিসংঘের চোখে একটি সমাধান। ইহুদি সম্প্রদায় প্রস্তাবটি মেনে নেয়, তাদের চোখে এটি ছিল ঐতিহাসিক বিজয়। কিন্তু আরব পক্ষ বা প্যালেস্টাইনবাসী, যেখানে তারা হাজার বছর ধরে আছেন, তাদের ভূমির বিভাজন, যা তারা মেনে নেয় না। তারা বলেছিলেন এটা অন্যায় এবং একপাক্ষিক সিদ্ধান্ত। আরব পক্ষ এই পরিকল্পনার বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নেয়। জাতিসংঘের এই সিদ্ধান্তের পরেই প্যালেস্টাইনে শুরু হয় দাঙ্গা ও সহিংসতা। একটি প্রস্তাব যা একদিকে আশা, অন্যদিকে আতঙ্কের জন্ম দেয়। 1947 সালের সেই প্রস্তাব আজও ইতিহাসের পৃষ্ঠায় গভীর রেখা কেটে গেছে। একটি সমাধান যা নতুন করে জন্ম দিয়েছে প্রশ্ন, একটি বিভাজন যা আজও নির্মাণ করেছে নতুন ইতিহাস। জন্ম নেয় নতুন ইসরায়েল। 1948 সালের 14 মে ডেভিড ভ্যান গুরিয়ন ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা করেন এবং এটি হয় আধুনিক ইসরায়েল। কিন্তু অপরদিকে আরব দেশগুলো এই ঘোষণাকে প্রত্যাখ্যান করে। আরবরা সব একজোট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। শুরু হয় আরব ইসরায়েল যুদ্ধ। মিশর, জর্দান, সিরিয়া, লেবানন ও ইরাক, এই 5টি দেশ ভার্সেস ইসরায়েল। যুদ্ধ ছড়িয়ে পড়ে জেরুজালেম, হাইফা, তেল আবিব সহ বহু শহরে। চারিদিকে ধ্বংস, আতঙ্ক ও বিপর্যয়। হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়ে পড়ে। প্রায় 10 মাস যুদ্ধ চলার পর 1949 সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধের অবসান ঘটে। এই যুদ্ধে ইসরায়েল বিভিন্ন ফ্রন্টে বিজয় অর্জন করে এবং পুরো প্যালেস্টাইনের বেশিরভাগ জায়গা তাদের দখলে নিয়ে নেয়। ইসরায়েল এই যুদ্ধে বিজয়ী হওয়ার পর সবচেয়ে বড় প্রশ্ন ছিল প্যালেস্টিনিয়ানদের কি হলো। যুদ্ধ চলাকালীন ও পরবর্তী সময়ে প্রায় 7 লক্ষের বেশি প্যালেস্টিনিয়ান নিজ ভূমি থেকে বিতাড়িত হন। প্রায় 10 মাস পর যুদ্ধ শেষ হওয়ার পর দেখা যায় যে জর্দান ও ইজিপ্ট কিছু জায়গা দখল করে। ওই জায়গায় হয় নতুন ফিলিস্তিন এবং বাকি পুরো যে ফিলিস্তিন ছিল সেটা হয়ে যায় ইসরায়েল। 10 মাস যুদ্ধ শেষ হওয়ার পর জর্দান যে জায়গা দখল করে রেখেছিল সে জায়গা আজকের ফিলিস্তিন বা ওয়েস্ট ব্যাংক এবং পূর্ব জেরুজালেম। ইজিপ্ট যে জায়গা দখল করে রেখেছিল সেটা আজকের গাজা উপত্যকা। আরব ইসরায়েল যুদ্ধ শেষ হওয়ার পর শুরু হয় নতুন বাস্তবতা। ইসরায়েল যুদ্ধে পুরো ফিলিস্তিন তাদের নিয়ন্ত্রণে নেওয়ার পর তারা অ-ইহুদিদের দেশ থেকে চলে যেতে বলে। ফিলিস্তিনবাসী যুদ্ধে পরাজিত হয়ে চলে যায় জর্দান ও ইজিপ্ট যেটুকু জায়গা দখলে রেখেছিল সেখানে, যা আজকের ওয়েস্ট ব্যাংক ও গাজা উপত্যকা। 1948 সালে সেই যুদ্ধ শেষ হয়েছিল অস্ত্রবিরতিতে, কিন্তু শুরু হয় দীর্ঘ যুদ্ধের রাজনীতি। আরব ইসরায়েল সংঘাত হয়ে ওঠে শুধু দুটি জাতির লড়াই নয়, এটি হয়ে ওঠে এক অঞ্চলের, এক বিশ্বাসের এবং এক অসমাপ্ত ইতিহাসের প্রতিচ্ছবি। 1967 সালে আরও একবার শুরু হয় আরব ইসরায়েল যুদ্ধ, যে যুদ্ধ 6 ডেজ ওয়ার নামে পরিচিত। মাত্র 6 দিনে এই যুদ্ধ শেষ হয়ে যায় এবং মিশর, সিরিয়া এবং জর্দান আরও একবার ইসরায়েলের কাছে পরাস্ত হয়ে যায়। সেই 6 ডেজ ওয়ারের পর ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীর, গাজা, গোলান মালভূমি এবং সেন্ট্রাল জেরুজালেম দখলে নিয়ে নেয় ইসরায়েল। 2019 সালে এসে ডোনাল্ড ট্রাম্প গোলান মালভূমি ইসরায়েলের ভূমি হিসেবে স্বীকৃতি দেয়। আরববাসী এভাবে ধীরে ধীরে নিজেদের ভূমি হারাতে থাকে। ইসরায়েল আবার 1982 সালে লেবাননে বড় আকারের সামরিক অভিযান চালায়, যা অপারেশন পেসফোর গ্যালিলি নামে পরিচিত। এই যুদ্ধে ইসরায়েল মূলত দক্ষিণ লেবাননে অবস্থিত ফিলিস্তিনি গেরিলা গোষ্ঠী PLO, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনকে লক্ষ্যবস্তু করে। লেবানন সীমান্তে ফিলিস্তিনের যে ছোট ভূমি ছিল সেটা পুরোপুরি হাতছাড়া হয়ে যায় এবং সাথে হিজবুল্লাহ ও ক্ষতির মুখে পড়ে। অবশেষে 1993 সালে নরওয়ের রাজধানী অসলোতে প্রথমবারের মতো অসলো অ্যাকর্ডস সাইন হয়, যা ছিল ইসরায়েল ফিলিস্তিনের মুক্তির সংস্থা। কিন্তু তারপরও ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ থেমে থাকেনি। এর পরবর্তী সময় 2000 থেকে 2024 সাল পর্যন্ত ইসরায়েলের সাথে হামাস এবং হিজবুল্লাহর মধ্যে অনেকবার আক্রমণ হয়েছে, কিন্তু হামাস সংগঠনটি একসময় গাজা উপত্যকা নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয়। এরপর থেকে ইসরায়েল প্রতিনিয়ত গাজার উপর আক্রমণ চালাচ্ছে। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ কি আদৌ থামবে, নাকি ইসরায়েল ফিলিস্তিনে যুদ্ধের দামামা চালিয়ে যেতে থাকবে আর নৃশংস মানুষের প্রাণ নিতে থাকবে? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান।